আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। মাত্র 22,000 টাকা প্রাইসের মধ্যে স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর সহ 120 রিফ্রেশ রেটের পাশাপাশি 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে বাংলাদেশ মার্কেটে এসে পড়লো রিয়েলমি 9 প্রো 5G মোবাইলটি। বর্তমান মার্কেটে অর্থাৎ বাংলাদেশ মার্কেটে স্পেসিফিকেশন অনুযায়ী রিয়েলমি 9 প্রো 5G মোবাইলটি আসলে খুব আকর্ষণীয় একটা ফোন। বাট যাই হোক, আজকে এই মোবাইলটার খুঁটিনাটি সব কিছু নিয়ে থাকছে একদম বিস্তারিত রিভিউ এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবে আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিকের ব্যাক কভার, 33 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং রিয়েলমি 9 প্রো 5G মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটি দেখতে বেশ স্টাইলিশ এবং রিয়ার প্যানেলে রয়েছে এজি গ্লাসের ফিনিশিং দেওয়া। তবে মারাত্মক ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক, অর্থাৎ মোবাইলটি রিয়ার প্যানেলে খুব সহজে হাতের ছাপ পড়ে যাচ্ছিল। সো আমার রিকমেন্ডেশন থাকবে অবশ্যই মোবাইলটির সাথে একটা ব্যাক কভার ইউজ করবেন। এবং এর পাশাপাশি রিয়ার প্যানেলের ক্যামেরা হাউসে রয়েছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো মিডনাইট ব্ল্যাক। এই মোবাইলটির কিন্তু আরো দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে। এই মোবাইলটার ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.6 ইঞ্চি এর ডিসপ্লে সহ এই মোবাইলটির থিকনেস হলো 8.5 মিলিমিটার এবং ওয়েট হলো 195 গ্রামস। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এবং হাইব্রিড সিম কার্ড ট্রে, যাতে একটি সিম কার্ডের পাশাপাশি আরেকটি ডেডিকেটেড সিম কার্ড অথবা মেমোরি কার্ড ইউজ করা যাবে। মোবাইলটার উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। মোবাইলটার নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ ফাস্ট এবং স্মুথ ভাবে কাজ করে। ফিঙ্গারপ্রিন্টে ফিঙ্গার টাচ করার সাথে সাথে খুব ইজিলি ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করে ফেলছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটাও বেশ ফাস্ট এবং স্মুথ ভাবে কাজ করে। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসই রয়েছে। এই মোবাইলটির বটম ফেসে থাকা সিঙ্গেল মেইন স্পিকারের পারফরমেন্স আমার কাছে এই প্রাইস বিবেচনার ফোন হিসাবে যথেষ্ট ভালো রেখেছে। মোবাইলের সাউন্ড যথেষ্ট ডিসেন্ট ছিল, লাউডনেস বলেন, ক্রিস্পিনেস বলেন, আমরা যথেষ্ট ব্যালেন্সড পেয়েছি। ওভারঅল আমি একটা কথাই বলবো, 21-22 হাজার টাকা ফোন হিসাবে এই মোবাইলটার সাউন্ড পারফরমেন্স নির্দ্বিধায় খুবই ভালো এবং আপনাদের কাছেও এই মোবাইলটার স্পিকার পারফরমেন্স ভালো লাগবে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন। ইউআই হিসেবে মোবাইলটিতে রয়েছে রিয়েলমি ইউআই 3। সেই সাথে মোবাইলটিতে আপ টু 5GB ভার্চুয়াল র্যাম রয়েছে। এই মোবাইলটিতে রয়েছে 6.6 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে এবং তার পাশাপাশি মোবাইলটিতে আরও রয়েছে 120Hz রিফ্রেশ রেট। মোবাইলটির ডিসপ্লে রেজুলেশন হলো 2412x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 400 ppi। আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবে আমরা ফোনটি ইউজ করতে পেরেছি। কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত সমস্যা আমরা এই মোবাইলটি ইউজ করার সময় ফেস করিনি। মোবাইলটি ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে তিন পাশে থাকা ভেজেল এরিয়াটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, তবে মোবাইলের নিচের অংশ অর্থাৎ চিন এরিয়াটা আমার কাছে একটু মোটা মনে হয়েছে। ডিসপ্লে ঠিক উপরে লেফট সাইডে রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল পারফরমেন্স বেশ স্মুথ ছিল। 120Hz রিফ্রেশ রেট সহ র্যাম হ্যান্ডেলিং বেশ ভালোভাবে করতে পারছিল। দ্যাটস আমরা অনেকগুলো অ্যাপ একসাথে রান করে তার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে সফট করে খুব ইজিলি ইউজ করতে পেরেছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড বাইন L1 সাপোর্ট। এই মোবাইলটিতে রয়েছিল স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর এবং 5G প্রসেসর এবং তার পাশাপাশি এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং মোবাইলটিতে জিপি হিসেবে রয়েছে Adreno 619। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি দুটি ভেরিয়েন্ট এসেছে। একটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ, একটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ এবং দুটো ভেরিয়েন্টের র্যামের টাইপ হলো LVDDR 4X, স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং দুটো ভেরিয়েন্টের প্রাইসের কথা বলতে গেলে 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 21,000 টাকা থেকে 22,000 টাকার মধ্যে, আর 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 24,000 টাকা থেকে 26,000 টাকার মধ্যে। মোবাইলটির স্টোরেজ স্পিড চেক করার সময় মোবাইলটির রিড স্পিড পেয়েছি আমরা 451 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড পেয়েছি 111 মেগাবাইট পার সেকেন্ড। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,84,655। বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 695, মাল্টি করে 2028। মোবাইলটি দিয়ে আমরা জেনশিন ইম্প্যাক্ট গেমটা খেলার সময় ওভারঅল বেশ কমফোর্টেবল ভাবে খেলতে পেরেছি, তবে কিছুটা ফ্রেম ড্রপ এবং ল্যাগিং এ দেখা পেয়েছি। এটা অবশ্য খুবই স্বাভাবিক, কারণ জেনশিন ইম্প্যাক্ট অনেক হাই গ্রাফিক্স সেটিং এ খেলার মতো একটা গেম। বাট ওভারঅল এই গ্রাফিক্স সেটিং এ এবং এই ধরনের প্রসেস
প্রসেসরে গেম খেলে মোটামুটি ভালোই লেগেছে। তার পাশাপাশি মোবাইলটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি। কল অফ ডিউটি গেমসটা খেলার সময় আমরা হাইস্ট ভেরি হাই গ্রাফিক্সে ভেরি হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি। খুব বেশি পরিমাণে ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পাইনি। স্পেশালি লং টাইম গেম প্লে করেও আমাদের কাছে কল অফ ডিউটি গেমসটা এই মোবাইলের যথেষ্ট ভালো লেগেছে। তার পাশাপাশি মোবাইলটি দিয়ে আমরা পাবজি গেমসটা খেলেছি। পাবজি গেমস খেলার সময় আমরা হাইস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি। দেন আমরা এই মোবাইলটি দিয়ে H1N গেমসটি খেলেছি। H1N গেমসটি খেলার সময় আমরা কোনো প্রকার ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাইনি। ইভেন আমরা লং টাইম প্লে করেও কোনো প্রকার ফ্রেম ড্রপ বা ল্যাগিং এর দেখা পাইনি H1N গেমসটি খেলার সময়। আমার কাছে কল অফ ডিউটি এবং H1N গেমসটি খেলে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই মোবাইলটার হিটিং এর কথা বলতে গেলে 6 ন্যানোমিটার বেস প্রসেসরের কারণে খুব একটা হিট হয় না। তবে লং টাইম মোবাইল ডাটা দিয়ে ভিডিও ওয়াচ করলে অথবা তার পাশাপাশি হেভি গেমিং করে, স্পেশালি আমরা প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টার মতো টানা গেম খেলে দেখেছি, তখন আসলে এই ফোনটা হিট হয়, ক্যামেরার এই সাইডে হিট হয়ে থাকে। তবে কিছুক্ষণ সময় দিলে আবার ফোনটা আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে হলো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে অমনিভিশনের 64B সেন্সর। অপরদিকে আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে অমনিভিশনের D10 সেন্সরটি। এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে গ্যালাক্সি কোরের M1 সেন্সরটি। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট বেশ ইজিলি ফোকাস করা যাচ্ছিল। কালার টোনও প্রায় ক্লোজ টু ন্যাচারাল ছিল। সেই সাথে ছবির এক্সপোজারও আমার কাছে ব্যালেন্সডই লেগেছে এবং কালার রিপ্রোডাকশনও বেশ ভালো ছিল। ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক কাজ করছিল, তবে সামটাইমস ছবিতে একটু রেডিশ টোনটা বেশি দেখা যাচ্ছিল। অপরদিকে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং মেইন ক্যামেরার পোর্ট্রেট মোডে ছবি তুলে বেশ ভালো লেগেছে। ডাইনামিক রেঞ্জের পাশাপাশি ছবির ডিটেলসও বেশ ভালোই ধরে রাখতে পারছিল। অ্যাজ এ 2 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে বেশ ভালো পারফরমেন্স পেয়েছি এই মোবাইলটির 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং পোর্ট্রেট মোডে ছবি তুলে। সেই সাথে মোবাইলটিতে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। ভিডিও পারফরমেন্স খুব একটা ভালো আমি বলবো না, তবে 4K তে ভিডিও শুট করতে পারলে ভালো হতো। আর 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার সময় আমরা ভিডিও থেকে বেশ ভালো পরিমাণে শেকি ফিলটা পেয়েছি। অপরদিকে মোবাইলটিতে ডুয়েল ভিউ ভিডিও মোডে আমরা ভিডিও করার অপশন পেয়েছি, সেটাতে ভিডিও করে বেশ ভালো লেগেছে। সেই সাথে মোবাইলটিতে আরও রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি টাইম ল্যাপস ইউজ করে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছে হলো 16 মেগাপিক্সেলের 2 অ্যাপারচারের সেলফি ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে হলো সনির IMX এর 471 সেন্সরটি। সেলফি ক্যামেরাতে ছবি তোলার সময় কালার প্রোডাকশন বেশ ভালোভাবে করতে পারছিল, অনেকটা সোশ্যাল মিডিয়া রেডি ছবি প্রোভাইড করে। ডাইনামিক রেঞ্জ সহ কালার ডিটেলসও বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। ওভারঅল প্রাইস বিবেচনা এই মোবাইলটির সেলফি ক্যামেরা পারফরমেন্স আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু API সাপোর্ট, আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। Realme 9 Pro 5G এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লেগেছে, তবে একবার চার্জ করার পর আমরা 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। কিছু ক্ষেত্রে প্রায় 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, তবে সেটা অবশ্য বেসিক ইউজ করে। অপরদিকে আমরা হেভি গেমিং, মাল্টিমিডিয়া কনজাম্পশন এবং তার পাশাপাশি লং টাইম ভিডিও ওয়াচ করে স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি প্রায় 5.5 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল 5G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটার কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই মোবাইলটা যখন আমরা স্টোরেজ স্পিড চেক করেছি, মোবাইলটার রিড স্পিড ওভারঅল ঠিকঠাক থাকলেও UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজ হিসাবে এই মোবাইলটার রাইট স্পিড আমরা যথেষ্ট কম পেয়েছি। তার পাশাপাশি এই মোবাইলটার ডিসপ্লেতে কোনো প্রকার গরিলা গ্লাসের প্রোটেকশন নেই, ইভেন রিয়ার প্যানেলও কিন্তু কোনো গরিলা গ্লাসের প্রোটেকশন নেই, যেটা অবশ্যই প্রাইস বিবেচনার ফোন হিসাবে থাকা উচিত ছিল। এবং তার পাশাপাশি এই মোবাইলটার ডিসপ্লেতে রয়েছিল IPS LCD প্যানেলের ডিসপ্লে, এটা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে হলে ভালো হতো। তবে যেহেতু 21-22 হাজার টাকা প্রাইস রেঞ্জের ফোন, সো IPS LCD প্যানেলের ডিসপ্লে মোটামুটি আমি মনে করি যে এটা একসেপ্ট করা যায়। দেন সর্বশেষ যে বিষয়টা না বললে নয়, এই মোবাইলটি দিয়ে আসলে ভিডিও শ্যুট করে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর যতগুলো ফোন এসেছি কোনোটাতে আসলে ভিডিও শ্যুট করে ভালো লাগেনি। তার পাশাপাশি এই ফোনটা তো আসলে ভিডিও শ্যুট করে খুব একটা আমার কাছে ভালো লাগেনি। সো ভিডিও একটা বড় সড়ো ল্যাকিংস বলতে হচ্ছে এই ফোনটাতে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটাকে কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটাতে Android 12 ভার্সন আউট অফ দ্য বক্সই রয়েছে, অর্থাৎ বক্সে Android 12 ভার্সন হিসাবে এসেছে। তার পাশাপাশি এই মোবাইলটার সাউন্ড পারফরমেন্স আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, একদম ডিসেন্ট কোয়ালিটি সাউন্ড পারফরমেন্স পেয়েছি। মেইনলি সাউন্ডটা ভালো লেগেছে কারণ কেন এই ফোনটা IPS LCD প্যানেল হলেও এটা ডিসপ্লে পারফরমেন্স কিন্তু খুবই ভালো। লং টাইম ভিডিও ওয়াচ করার সময় সাউন্ড প্লাস ডিসপ্লে কোয়ালিটি ওভারঅল সব কিছু মিলে যথেষ্ট ভালো লেগেছে এই মোবাইলটার ডিসপ্লে পারফরমেন্স। এবং সেই সাথে মোবাইলটাতে 6 ন্যানোমিটার বেস প্রসেসর থাকার কারণে কিন্তু আমরা চার্জ ব্যাকআপও খুবই ভালো পেয়েছি। সো এটা অবশ্যই অনেক বড় একটা বিষয়। নতুন প্রসেসর আসার কারণে আমরা আসলে চার্জ ব্যাকআপ ভালো পাচ্ছি। তার মধ্যে অন্যতম উদাহরণ হলো এই একটা ফোন। দেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই মোবাইলটাতে স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর রয়েছে, যার কারণে এই মোবাইলটা দিয়ে আমরা কল অফ ডিউটি বলেন, পাবজি বলেন, H1N গেমস বলেন, প্রত্যেকটা গেমস খেলে যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি। তবে একটা বিষয় হলো
প্রতিটা গেমসই যেহেতু এটা স্ন্যাপড্রাগনের 6 সিরিজের প্রসেসর, সো সেই হিসাবে আপনি যদি মোটামুটি মিডিয়াম থেকে লো মিডিয়াম গ্রাফিক্স সেটিংয়ে খেলে থাকেন তাহলে বেশি ভালো পারফরমেন্স পাবেন এই ফোনটা থেকে। এবং সেই সাথে এই মোবাইলটা ক্যামেরা দিয়ে হয়তো ভিডিও শ্যুট করে খুব একটা ভালো লাগেনি আমার কাছে, বাট মেইন ক্যামেরার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। ওভারঅল সোশ্যাল মিডিয়ার এডিট ছবি উঠে ইভেন সেলফি ক্যামেরার পারফরমেন্স আমার কাছে প্রাইস বিবেচনার ফোন হিসাবে যথেষ্ট ভালো লেগেছে। এবং সর্বশেষ এই মোবাইলটাতে যে ইউআইটা রয়েছে রিয়েলমি ইউআই 3.0 একদমই স্মুথ লেগেছে, কোনো প্রকার ল্যাগিং ফ্রেম ড্রপ কোনো ঝামেলা আমরা ফেস করিনি। রিয়েলমি ইউআই 2.0-তে কিছুটা প্রবলেম ছিল, বা 3.0-তে এসে আসলে আমরা কোনো ধরনের কোনো প্রবলেম পাইনি। আমার কাছে আসলে রাইট না ওভারঅল 20-21 বা 22,000 টাকার মধ্যে সব দিক বিবেচনায় বাংলাদেশ পার্সপেক্টিভে এটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে, এবং রিয়েলমি 9 Pro এই মোবাইলটার রিভিউ আপনাদের কাছে কেমন লাগলো, এবং এই ফোনটার কোন জিনিসটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।